অমিত শাহ বন্দে মাতরমের প্রত্যেকটা প্যারাগ্রাফ মুখস্থ বলতে পারছেন কিনা, যিনি দেশের প্রতি এতটা ভক্তি দেখাবেন তিনি এগুলো বলবেন না, বলতে পারবেন না, সেটা টেস্ট হওয়া উচিত ছিল। বাংলাটা রবীন্দ্রনাথের, বাংলাটা মমতার বিজেপির নয়, বাংলাটা নজরুলের, বাংলাটা মমতা বিজেপির নয়, বাংলাটা বাংলার সাধারণ মানুষের, যারা খেটে খায়, রোজগার করে, চুরি করে খায় না। ভারতের নির্বাচন কমিশন যে দৃষ্টিভঙ্গি থেকে এই এসআইআর প্রক্রিয়াটি করেছেন, সেই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এক্সক্লুশন করার দৃষ্টিভঙ্গি, নাম বাদ দেবার দৃষ্টিভঙ্গি, নাম যুক্ত করার নয়। এই বাংলাকে যারা অশান্ত করতে চাইছে, যেভাবেই হোক, কোথাও তৃণমূল কোথাও বিজেপি, আর শুধুমাত্র নিজেদের স্বার্থে, ভোটের স্বার্থ ছাড়া তো এদের স্বার্থ নেই কিছু। এরা ভাবছে দুজনের কাছে এসআইআর আমার কাছে একটা ইস্যু, এই ইস্যুর মাধ্যমে আমি ভোট বৈতরণী পেরোবো। ঠিক যেভাবে 2019 সালের ভোটের আগে এনআরসিকে একটা ইস্যু করা হয়েছিল, এনআরসি দিয়ে আমি ভোট বৈতরণী পেরোবো। সবাই জানে, বিজেপি জানে না যে একজন লোককেও আমি দেশের বাইরে পাঠাতে পারবো না। আমি নির্বাচন কমিশন নই, আমি পশ্চিমবাংলার জ্যোতিষী মুখ্যমন্ত্রীও নই যে কতজনের নাম বাদ যেতে পারে, কতজনের নাম বাদ দিয়ে দিত। আমি এটুকু জানি যে ভারতের নির্বাচন কমিশন যে দৃষ্টিভঙ্গি থেকে এই এসআইআর প্রক্রিয়াটি করেছেন, সেই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এক্সক্লুশন করার দৃষ্টিভঙ্গি, নাম বাদ দেবার দৃষ্টিভঙ্গি, নাম যুক্ত করার নয়। এবং আমি এটুকু জানি, ভারতের নির্বাচন কমিশন যখন তৈরি হয়েছিল, বা ভারতের প্রথম ভোটার লিস্ট যখন তৈরি হয়েছিল, যে 47-এর স্বাধীনতার আগে বা পরের ওই সময়টায়, সংবিধান আসার আগে, 51 সালের ভোটের আগে, 52 সালের ভোটের আগে, এই ভোটার লিস্ট প্রক্রিয়াটা তখন যিনি মুখ্য নির্বাচন কমিশন ছিলেন আমাদের দেশে, কমিশনার প্রথম সুকুমার সেন, একজন বাঙালি, তিনি মূলত চেয়েছিলেন ইনক্লুসিভ অ্যাপ্রোচ অ্যাডপ্ট করতে। ইনক্লুসিভ অ্যাপ্রোচ কি? যে সকলকে আমি ভোটার লিস্টে নিয়ে আসব। তার জন্য দেখবেন অর্ডিনারি রেসিডেন্ট অফ ইন্ডিয়া তারা সবাই এই লিস্টের ছিলেন, এবং এই লিস্টে থাকবার জন্য যারা যোগ্য তারা যাতে সবাই থাকতে পারেন, এই অ্যাপ্রোচটাই কিন্তু নির্বাচন কমিশনের হওয়া উচিত। কিন্তু নির্বাচন কমিশন সেই অ্যাপ্রোচে কাজ করছেন না, করেননি। তাই বহু মানুষের নামই এখানে থাকবে না, এটা ধরে নেওয়া যায়। কিন্তু আমি একটা অনুরোধ করব, আতঙ্কগ্রস্ত হবেন না, ভাববেন না যে তৃণমূল বা বিজেপির এই রাজনীতির চাপানুতরে সাধারণ মানুষের ইস্যু কেউ মনে রাখছে না। বামপন্থীরা আছে, সিপিআইএম আছে, তারা সাধারণ মানুষের এই ইস্যুকে মাথায় নিয়ে তারা লড়াই করবে। তাদের জন্য আমাদের যে সর্বোচ্চ ক্ষমতা সেটা দিয়ে আমরা লড়ব। দাদা, অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে এই কালকে লিস্ট বেরোবে, এখন কোনো লিস্ট বেরোয়নি, তার আগেই তিনি হুঙ্কার দিচ্ছেন যে যারা অনেকগুলো ছেলে মেয়ে জন্ম দেয় তারা কোনোভাবেই এই দেশে থাকতে পারবেন না। কি বলবেন? শুভেন্দু অধিকারী আতঙ্ক সৃষ্টি করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটা যদি না জানেন তাহলে তিনি ভুল করবেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অসংখ্য ফলস, মিথ্যে মামলা তারা করেছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে মামলাটি করার দরকার ছিল আতঙ্ক ছড়ানোর জন্য, সেই মামলাটাই মমতা ব্যানার্জি করেননি। কি করবেন আপনি? মুখ্যমন্ত্রী এই যে বাংলার মানুষের জন্য কোর্টে গিয়ে লড়াই করলেন, তারপর কি করলো? তাহলে মুখ্যমন্ত্রী দায় নেবেন, আর মুখ্যমন্ত্রী ধ্বজা যারা উড়িয়েছিলেন সেই মিডিয়া দায় নেবেন। যারা মুখ্যমন্ত্রী যুদ্ধ জয় করে এসছেন বলছে তারা দায় নেবে। ধরে 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 তাদের বাড়ির সামনে মানুষজন চলে যায়। যে একদম যেসব মিডিয়া মুখ্যমন্ত্রীর জয়গান করেছিলেন সেদিন, যেসব সাংবাদিকরা তাকে হিরো বানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর পিছনে বড় বড় ন্যাশনাল চ্যানেলের একজন সিইওকে নিয়ে ঘুরছিলেন, এবার তাদের নামগুলো দিয়ে বলতে হবে এই এদের বাড়ির সামনে বসে যান, ওরা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে নাগরিকত্বগুলো আনিয়ে দেবেন। দেখা যাক, ও হুঙ্কারের কে মূল্য দেয়। শান্তনু ঠাকুরের মূল্য ওখানে কি আছে এখন একটু গাইঘাটা ঘুরে এলেই বুঝতে পারবেন, ঠাকুরনগর ঘুরে এলেই বুঝতে পারবেন। বিজেপির নেতা বেচারা এখন আর কি করবে, মানুষকে চড়িয়ে দিয়েছে বাঘের পিঠে, এবার বিজেপিকে তো দায় নিতে হবে। হিন্দু মুসলমান করে ভারতের নাগরিকদেরকে যারা বিভাজিত করতে চায়, তাদের রাজনীতি কোনোদিন বাংলার মাটিতে সফল হবে না। এখানে আমরা চিরকাল সবাই একসাথে থেকেছি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ, নানা ভাষার মানুষ এই বাংলাতে থেকেছি। তো এখানে আপনি এইসব করতে পারবেন চেষ্টা করে? বাংলাটা রবীন্দ্রনাথের, বাংলাটা মমতার বিজেপির নয়, বাংলাটা নজরুলের, বাংলাটা মমতা বিজেপির নয়,
বাংলাটা বাংলার সাধারণ মানুষের, যারা খেটে খায়, রোজগার করে, চুরি করে খায় না, তারা কেউ বাংলায় কথা বলে, তারা কেউ হিন্দিতে কথা বলে, কেউ উর্দুতে কথা বলে, কেউ অন্য ভাষায় কথা বলে, কিন্তু বাংলার সমাজকে সবাই মিলে আমরা মেনে নিয়েছি, আমরা গড়ে তুলেছি, আজকে বলে নয় তো। তো এই বাংলাকে যারা অশান্ত করতে চাইছে, যেভাবেই হোক, কোথাও তৃণমূল, কোথাও বিজেপি, আর শুধুমাত্র নিজেদের স্বার্থে, ভোটের স্বার্থ ছাড়া তো এদের স্বার্থ নেই কিছু। এরা ভাবছে দুজনের কাছে, এসআইআর আমার কাছে একটা ইস্যু, এই ইস্যুর মাধ্যমে আমি ভোট বৈতরণী পেরোবো। ঠিক যেভাবে 2019 সালের ভোটের আগে এনআরসিকে একটা ইস্যু করা হয়েছিল, এনআরসি দিয়ে আমি ভোট বৈতরণী পেরোবো। সবাই জানে, বিজেপি জানে না যে একজন লোককেও আমি দেশের বাইরে পাঠাতে পারবো না? আর মমতা ব্যানার্জি জানে না যে এই যে বিজেপি যা কথা বলছে, এইগুলোকে বাংলাতে অন্ততপক্ষে ওনার যদি সকল ক্ষমতা যদি এত থাকতো, এই মেজরিটি নিয়ে উনি যদি আটকাতে না পারেন, তাহলে তো বলতে হবে এটা সেটিং। ওনার তো বাংলায় বিধানসভায় সর্বোচ্চ মেজরিটি আছে, উনি পারতেন না এখান থেকে একটা রেজলিউশন করে বাংলার স্ট্যান্ডটাকে ওখানে পৌঁছে দেওয়া? কেরালার সরকার করেছে, তামিলনাড়ুর সরকার করেছে, পশ্চিমবঙ্গ সরকার এটা করতে পারলেন না কেন? এইখানেই হচ্ছে এদের রাজনীতির দুর্বলতা। আপনি বিজেপির বিরুদ্ধে লড়তে যাচ্ছেন, আপনার মূল দুর্বলতাটা কি? আপনি দুর্নীতিগ্রস্ত, ইউ আর কোরাপ্ট। আপনি বিজেপির বিরুদ্ধে কোরাপ্ট হিসেবে লড়তে পারেন না। আপনার যে নিজস্ব এথিক্স, আপনার নিজের যে নীতি, সেটা যদি ঠিক জায়গায় না থাকে, আপনি কখনো এই রকম একটা বড় ফোর্সের সঙ্গে আপনি লড়তে পারবেন? বিজেপি বিরোধী লড়াইটাই আইডিওলজিক্যাল ব্যাটেল। আইডিওলজিক্যাল ব্যাটেলকে দয়া করে যারাই মনে করেন একটা ভোট যুদ্ধ জেতার ব্যাটেল, তারা ভুল করছেন। আমার মনে পড়ছে 2004 সালে এই বাংলাতে লোকসভা ভোট হয়েছিল, যে লোকসভা ভোটে গোটা দেশে 61 সিটস লেফট পেয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে আমরা একটা বড় সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছিলাম, কয়েকটা বাদ দিয়ে। তৃণমূল একটা পেয়েছিল, কয়েকটা কংগ্রেস জিতেছিল। বিজেপি হেরে গেছিল গোটা দেশে, পশ্চিমবাংলাতে তো আসন পায়নি। জ্যোতিবাবু একটা কথা বলেছিলেন, ওরা নিশ্চিহ্ন কিন্তু নির্মূল নয়। আসলে রাজনীতিটা ওদেরকে নির্মূল করার, রাজনীতি থেকে ওই আইডিওলজিকে পরাভূত করতে হবে। বহু মানুষ পাবেন যারা রাজনীতি করেন না, কিন্তু তারা বিজেপির রাজনীতিটাকে নানাভাবে তারা মানেন। এরকম বহু মানুষ আছেন। এটা তো আরএসএস এর রাজনীতি। তা আপনি আরএসএস এর বিরোধিতা না করে আপনি কখনো বিজেপি বিরোধিতা করতে পারবেন? আপনার ক্রেডিবিলিটি ধ্বংস হবে না? মমতা ব্যানার্জির ক্ষেত্রে তাই হয়েছে। আরে আপনি আপনার মতাদর্শ যদি পরিষ্কার করে না ঘোষণা করে দেন, কি মতাদর্শ এতদিন বাদে দল চলার পর সেদিনকে অভিষেক ব্যানার্জি বলছেন সামাজিক সুরক্ষা দেওয়া হচ্ছে একটা রাজনৈতিক দলের মতাদর্শ। উনি সামাজিক সুরক্ষার ধারণাটাই বুঝতে পারলেন না। আর হঠাৎ করে পড়ে নিয়েছেন, আইপ্যাক পড়িয়ে দিয়েছে যে সামাজিক সুরক্ষা বলে একটা বস্তু আছে। অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, অমর্ত্য সেন, এরা সব করেছিলেন। তার মধ্যে দুটো বাঙালি নাম পেয়ে গেছেন, ও বাংলা অস্মিতা, আমাদের সামাজিক সুরক্ষা। কিন্তু সামাজিক সুরক্ষা প্রকল্পের যে কারণ, যে এটার যে উদ্গাতা কোনো রাজনৈতিক দল নয়, এটার উদ্গাতা হচ্ছে পুঁজিবাদ। যখন তারা ক্রাইসিসের সামনে পড়ে, তারা সামাজিক সুরক্ষা দিয়ে কিছুদিন মানুষকে কিছুটা একটা ব্রিদিং স্পেস দেবার চেষ্টা করে। সামাজিক সুরক্ষা প্রকল্পের উপর যদি আদর্শ করে কোনো রাজনৈতিক দল তৈরি হয়, সেই দলটা আসলে ওইটাতেই মানুষকে ডুবিয়ে রাখতে চাইছে। সামাজিক সুরক্ষা প্রকল্প থাকবে, তার সাথে সামাজিক সুরক্ষা পাবার জন্য যে অধিকার, সেই অধিকারও থাকবে। আপনারা যদি দেখেন যে যারা এই তত্ত্বর জন্ম দিয়েছেন, আমি খুব ভালো লেখা আপনি পাবেন প্রফেসর অমর্ত্য সেন এবং মার্থা নুসবাম। এই মার্থা নুসবাম এবং অমর্ত্য সেনের যে থিওরি, সেই থিওরি যদি আপনি দেখেন, সেখানে দুটো কথা বলা আছে। একটা রাইট বেসড অ্যাপ্রোচ, আনাদার ইজ চ্যারিটি বেসড অ্যাপ্রোচ। আপনি রাইটের পক্ষে না চ্যারিটির পক্ষে? চ্যারিটিও তো হয়। আপনি যান না, আপনি নিমতলা শ্মশানে যান, বিকেলবেলা গিয়ে আপনি খাবার পেয়ে যাবেন। বহু মানুষ খরচ করছেন, তারা দিচ্ছেন, দান ধ্যান করছেন। কিন্তু রাষ্ট্র কি ওটার উপরে চালাতে পারে? রাষ্ট্র দেবে না বলছি না, রাষ্ট্রকে দিতে হবে, কিন্তু ওটা কি একটা রাষ্ট্রের মূল লক্ষ্য হতে পারে? আমি সব মানুষকে এই 1500 টাকা করে আমি দিয়ে যাচ্ছি, এইটা আমার 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 10 বছর 15 বছর ধরে আমি এই কাজ করে যাচ্ছি। আমি 15 বছরে কোনো কারখানা বানাতে পারলাম না, 15 বছরে নতুন কোনো কর্মসংস্থান করতে পারলাম না, 15 বছরে আমার শিক্ষার ক্ষেত্রে আমি কোনো ডেভেলপমেন্ট করতে পারলাম না। যা স্কুল ছিল সেই স্কুলগুলো ধ্বংস হয়ে গেল। তাহলে রাষ্ট্রের কাজটা কি শুধু এই সামাজিক সুরক্ষা প্রকল্পকে দিয়ে আমি সব কিছুকে একটা থাতা মতো দেবো? না,
এই কারণেই আমি বারবার বলেছি যে আমাদের যে অ্যাপ্রোচ, যদি আপনি সত্যি করে সামাজিক সুরক্ষা প্রকল্পের অ্যাপ্রোচ নিতে চান, তাহলে রাইট বেসড অ্যাপ্রোচে সোশ্যাল সিকিউরিটি দিতে হবে, যেটা বামফ্রন্ট করেছিল। কিভাবে? উদাহরণ, আমরা চাপ দিয়েছিলাম ইউপিএ 1-এর সময়, সারা দেশে এমজি এনআরইজিএ হয়েছিল। অ্যাপ্রোচটা কি? আপনার একটা আইন আছে, এমজি এনআরইজিএতে টাকা আপনি পান, কিসের টাকা? আপনি কাজ করছেন তার জন্যে, এমনকি মাটি কাটার জন্য টাকা দেওয়া হয়। শ্রম এবং টাকা দুটো মিললে যে রোল করে, সেটাতে অনেক বেশি অনেক টাকারও ভ্যালু বাড়ে, মানুষের শ্রমটাও সেখানে ভ্যালুড হয়, তাকে মূল্য দেওয়া হয়। ফলে এই গোটা প্রসেসের মধ্যে মানুষকে, হিউম্যান রিসোর্সটাকে আপনি ব্যবহার করতে পারেন। আর আপনি যখন শুধুমাত্র এই চ্যারিটি বেসড অ্যাপ্রোচে আপনি দিয়ে যান, ইউ আর ইগনোরিং দি হিউম্যান রিসোর্স, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা জাতি গঠনের জন্য। দাদা, আমরা দেখেছিলাম যে বঙ্কিমচন্দ্রের নামটা উচ্চারণ করতে অসুবিধা হয়েছিল বিজেপির, এবং সেই বিজেপি দলে যোগদান করলো বঙ্কিমচন্দ্রের পরিবার থেকে। আমি একটা কথা বলি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম উচ্চারণ করতে গেলে যদি একজন অবাঙালি মানুষের কোনো ত্রুটি হয়, আমি সেটাকে খুব একটা গুরুত্বপূর্ণ ত্রুটি বলে ধরছি না, এটা হতেই পারে। আমাকেও যদি এখন একটা কঠিন নাম উচ্চারণ করতে বলেন, আমিও সেটা আমার মতন করে করব। এটা মূল কথা নয়। মূল কথা হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বিজেপি সম্মান দিতে পারছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বিজেপি সম্মান দিতে পারছে যে সম্মান তার প্রাপ্য ছিল? নাকি বিজেপি বঙ্কিমচন্দ্র বনাম রবীন্দ্রনাথ করে দিতে চাইছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্রনাথের কোনোদিন তো কোনো বিরোধ ছিল না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর সময়ের একজন মহান মানুষ, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সময়ের একজন মহান মানুষ। সেই সময়ে তিনি যেটা লিখেছেন, সেই সময়ের ভিত্তিতে যেভাবে তিনি লিখেছিলেন, আনন্দমঠ যেভাবে, যে সময়ে তিনি দাঁড়িয়ে লিখেছিলেন, সেই সময় বাংলার আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি যা, আর রবীন্দ্রনাথ ঠাকুর যখন 37 সালে দাঁড়িয়ে এই বন্দে মাতরমের বাকি প্যারাগ্রাফগুলো সম্পর্কে তার বক্তব্য যখন রাখছেন, তখনকার দেশের রাজনৈতিক, আর্থিক, সামাজিক পরিস্থিতি, তার মধ্যে একটা ফারাক আছে। তাহলে এই ফারাকটাকে মাথায় রাখতে হবে। কাদের মাথায় রাখতে হবে? যারা এই বিষয়গুলি নিয়ে রাজনীতি করছেন। আজকে দাঁড়িয়ে ওই পুরোনো দিনে, আমরা তো কেউ ইতিহাসে গিয়ে বাঁচি না, ইতিহাস থেকে আমরা শিখি। যে সময় আনন্দমঠ লেখা হয়েছিল, বা যে সময় রবীন্দ্রনাথ ঠাকুর এটা সম্পর্কে তার বক্তব্য রেখেছেন, আর আজকে দাঁড়িয়ে এর 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 ভ্যালিডিটি কি, এর গুরুত্ব কি? আজকে দাঁড়িয়ে আপনি হঠাৎ এটা ইন্ট্রোডিউস করে কি করতে চাইলেন? যে এটা গাইতে হবে, ওটা করতে হবে, এটা করে আপনি যেটা করতে চাইলেন সেটা আপনি করতে পারেন না। মামলা হয়েছে, কি হবে? এগুলো নিয়ে মামলা হলে এগুলো নিয়ে চর্চা হবে, আর চর্চা হলে একটা ভালো, যে মানুষ অন্তত সত্যটা জানবেন। ঐতিহাসিক সত্যটা জানার দরকার তো, যেটা আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের এত বড় বীজমন্ত্র, যেটা লালগোলাতে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, সেই বীজমন্ত্র, তার ইতিহাস যদি আমরা বুঝতে পারি সঠিকভাবে, তাহলে আমরা বুঝতে পারি, তার প্রয়োগ যদি বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো। আমি শুধু একটাই কথা বলবো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটা উচ্চারণ করতে বিজেপির সমস্যা হতেই পারে কোনো অবাঙালি মানুষের, আমি সেটা নিয়ে বলবো না। কিন্তু তাদেরকে একটুখানি যদি কোনো মিডিয়ার হিম্মত থাকে, বন্দে মাতরম গানের ওই পংক্তিগুলো অন্তত যদি মুখস্থ তারা বলতে পারেন, তাহলে আমি খুব খুশি হব। তাহলে সেই কাজটা তারা করতে পারবেন কিনা, দ্যাট উড হ্যাভ বিন এ রিয়েল টেস্ট। এই টেস্টটা করানো উচিত ছিল, যে অমিত শাহ বন্দে মাতরমের প্রত্যেকটা প্যারাগ্রাফ মুখস্থ বলতে পারছেন কিনা। যিনি দেশের প্রতি এতটা ভক্তি দেখাবেন, তিনি এগুলো বলবেন না, বলতে পারবেন না? সেটা টেস্ট হওয়া উচিত ছিল। আপনি মানে, উনি হিন্দিভাষী মানুষ, তিনি উচ্চারণ করতে গিয়ে বঙ্কিমবাবু বলতে গিয়ে একটু ভুল করেছেন, এতে আমি কেন বলবো? আমিও বহু ক্ষেত্রে উচ্চারণে ভুল করি, সেটা না। কিন্তু দেশের ওই ন্যাশনাল অ্যানথেমের প্যারাগ্রাফগুলো মুখস্থ থাকাটা তো জরুরি। ওটা আছে কিনা সেটা দেখুন।